সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে স্বরের ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই ২ টা বিষয় ঠিক মতন বুঝে অনুশীলন করতে পারবেন, আ আপনি কয়েকটা মাস অনুশীলন করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্বর একটি অনন্য জায়গায় চলে যাচ্ছে এবং আপনি আপনার নিজের স্বর শুনে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছেন। যে আমার কণ্ঠস্বর এত সুন্দর। আচ্ছা, প্রথমত আমরা যারা স্বর নিয়ে কাজ করি, মানে কণ্ঠস্বর দিয়ে শিল্প তৈরি করি, আমাদের এই স্বরের বিজ্ঞান জানাটা খুব বেশি প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই আসলে সেটা জানি না বা বুঝি না। কোনো জিনিস জেনে শুনে প্রয়োগ করা আর কোনো জিনিস না জেনে প্রয়োগ করা, ২ টার ভেতরে কিন্তু অনেক পার্থক্য। মানে আপনি যখন ধরুন আপনি আবৃত্তি করছেন বা কোনো একটা কবিতা আপনি আবেগের বশবর্তী হয়ে ঘটনাবশত অথবা দুর্ঘটনাবশত আপনি ওটাকে ঠিক করে আবৃত্তি করে ফেললেন। কিন্তু আপনি ঠিক বুঝতে পারলেন না আপনি কিভাবে ঠিক করলেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সাধারণত আমি ঠিক ধরুন আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। অ্যা ধরুন আমি সাধারণত ঠিক করি না। প্রায় সময় আমি ভুলটাই করি। কিন্তু ঘটনা বা দুর্ঘটনাবশত আমি ২-১ টা বিষয় ঠিক করে ফেললাম। এবার ওই যে আমি ঠিক করলাম, এটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে এই ঠিকটা যে আমি কেন করলাম এবং কিভাবে করলাম এটা আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে একটা ভয়ানক ব্যাপার। আপনি ভুল করলেও যেন আপনি বুঝতে পারেন যে আপনি কেন ভুলটা করেছেন। আর ঠিক করলেও যেন আপনি বুঝতে পারেন যে এই ঠিকটাও আপনি কিভাবে করলেন। ২ টার ব্যাখ্যা জানাটাই আপনার জন্য প্রয়োজন। তো এই ২ টার ব্যাখ্যা আপনি আসলে কখন বুঝতে পারবেন? যদি আপনি স্বরের বিজ্ঞানটা বুঝতে পারেন তখনই কিন্তু আপনি এটা ধরতে পারবেন, তাই না? কিন্তু সেটার আগে তো আমার এই স্বর প্রয়োগের বিজ্ঞানটা আমাকে একটু বুঝে নিতে হবে। প্রথমত আ আমরা এই যে ভোকাল কর্ড মানে আমাদের যে স্বরতন্ত্রী, এটার মাধ্যমে তো আমরা শব্দ তৈরি করছি এবং সেই শব্দটা কিভাবে তৈরি হচ্ছে? আমার যে ফুসফুসতাড়িত বাতাস, মানে আমি যে বাতাসটা গ্রহণ করছি, সেই বাতাসটা যখন আমার এই ভোকাল কর্ডের উপরে যে চাপ প্রয়োগ করছে, সেখানে একটা কম্পন তৈরি হচ্ছে, সেই কম্পন থেকে শব্দ তৈরি হচ্ছে। এবার এই বাতাসটাকে এই বাতাস তো আমাদের মূল চালিকা শক্তি, আমি সেই বিষয়টায় পরে আসছি। কিন্তু শুধুমাত্র এই ভোকাল কর্ড যে সাউন্ডটা তৈরি করছে সেই শব্দটাই কি আমরা শুনতে পাই? বা সেই শব্দটাই সুন্দর? বিষয়টা মোটেও সেরকম না। ভোকাল কর্ডের সাউন্ড খুবই বিদঘুটে। আ সেটা খুব একটা ভালো না। কিন্তু এই শব্দটা কখন অনেক বেশি শ্রুতিমধুর হয়ে ওঠে? এই স্বরটা তখনই শ্রুতিমধুর হয়ে ওঠে, যখন এই স্বরটিকে আমরা আমাদের শরীরের যে রেজোনেটর গুলো আছে, সেই রেজোনেটর গুলোর মধ্যে এটাকে আমরা ফেলে দিতে পারি। যখন আমার শরীরের রেজোনেটরগুলো পূর্ণ মাত্রায় সক্রিয় থাকে, তখন আমার স্বর এই রেজোনেটরের ভেতরে চলে যায় এবং সেই রেজোনেটরের ভেতর থেকে রেজোন্যান্স তৈরি হয়। মানে হচ্ছে অনুরণন তৈরি হয়। আর যার স্বরে অনুরণন যত বেশি থাকবে, তার স্বর শুনতে তত বেশি ভালো লাগবে। এটাই স্বাভাবিক। আপনাদের যাদের স্বর শুনতে যত বেশি ভালো লাগে, আপনি ধরেই নিতে পারেন যে তাদের এই রেজোনেটরগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং তাদের স্বরের মধ্যে অনেক বেশি অনুরণন তৈরি হয়, যার জন্য তাদের স্বর শুনতে আমাদের অনেক বেশি ভালো লাগে। আমাদের কয় ধরনের রেজোনেটর আছে? আমাদের ৪ ধরনের রেজোনেটর আছে। ল্যারিংস, ফ্যারিংস, ওরাল ক্যাভিটি অ্যান্ড নেসাল ক্যাভিটি। এই এগুলোর ভেতরে আমরা যখন আমাদের স্বরটাকে ছেড়ে দিতে পারি এবং ঠিকঠাক মাত্রায়, মানে কতটুকু বাতাস প্রয়োগ করলে আমার আমি যে ধরুন আমি যেহেতু আবৃত্তি করি, আমি আবৃত্তি দিয়েই বোঝাই। আমি যে কবিতাটা আবৃত্তি করব, ওই কবিতাটা আমি কোন স্বরে আবৃত্তি করতে চাচ্ছি। প্রথমে আমাকে সেই স্বরের সেই কিটাকে আমার বের করে নিয়ে আসতে হবে যে আমি এই স্বরে এটাকে আবৃত্তি করব। সেই স্বরটাকে বের করে নিয়ে এসে এবার আমি যে বাতাসটা প্রয়োগ করছি, মানে আমি যে এয়ার প্রেশারটা দিচ্ছি, সেই এয়ার প্রেশারটাকে আমি কতটুকু মাত্রায় দিলে আমার অনেক বেশি রেজোন্যান্স তৈরি হবে, এটা একজন আবৃত্তিকারকে খুঁজে বের করতে হয়। যখনই আপনি এটা খুঁজে বের করতে পারবেন, তখনই আপনি আপনার বাতাসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর আপনি যখন সঠিকভাবে এয়ার প্রেশার দিবেন, তখন আপনার স্বর অতিরিক্ত কাঁপাকাঁপি করবে না। আপনার স্বরের মধ্যে স্থিরতা থাকবে। দ্বিতীয়ত, আপনি সঠিকভাবে সঠিক স্বরটাকে রেজোনেটরের মধ্যে ফেলে দিতে পারবেন, যেখান থেকে অনেক বেশি রেজোন্যান্স তৈরি হবে। যার জন্য পৃথিবীতে প্রত্যেকটা কণ্ঠস্বর সুন্দর, প্রত্যেকটা কণ্ঠস্বর ইউনিক।
কোনো কণ্ঠস্বর খারাপ না, শুধুমাত্র আমাদের সেটাকে ব্যবহার করাটা জানতে হয়। আপনি যখন সঠিকভাবে ব্যবহার করাটা জানতে পারবেন, পৃথিবীর যে কোনো স্বরকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, যে কোনো স্বরকে। আর যদি আমি সঠিকভাবে সেটা ব্যবহার করতে না পারি, সেটা পৃথিবীর যত সুন্দর স্বরই হোক না কেন, সেটাকে আপনি খুব বেশি দিন সুন্দর রাখতে পারবেন না। আর আবৃত্তিতে বলা হয়ে থাকে গলাটা না, বলাটাই আসল। কিন্তু আমরা স্বর নিয়ে যারা শিল্প তৈরি করি, আমাদের আরও অতিরিক্ত 2টা রেজোনেটর আমাদের সক্রিয় রাখতে হয়। একটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের চেস্ট রেজিস্টার এবং হেড রেজিস্টার, 2টা রেজিস্টার আমাদের প্রধান 2টা রেজিস্টার, তো এখানে আমাদের কিছু ফাঁকা জায়গা আছে, আবার এখানেও আমাদের কিছু ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, তো এখানে আমাদের এখানেও আমাদের রেজোনেটর আছে, এখানেও রেজোনেটর আছে। এই 2টা রেজোনেটরও কিন্তু আমরা ব্যবহার করি এবং খুব ভালোভাবেই ব্যবহার করি। শুধু ব্যবহার করি বিষয়টা এমন না। তো আপনাকে এই প্রত্যেকটা রেজোনেটরকে পূর্ণ মাত্রায় সক্রিয় রাখতে হবে, সঠিকভাবে এয়ার প্রেশারটা দিতে হবে এবং তারপরেই কিন্তু আপনি পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত শটটিকে আবিষ্কার করতে। এখানে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেটা আসলে আমাদের কণ্ঠস্বরটিকে নিয়ন্ত্রণ করে, এটাকে বলে এয়ারিটিনয়েড। খুব সূক্ষ্ম একটা কি বলে একটা অঙ্গ আমাদের এই ঠিক ভোকাল কর্ডের পেছনের দিকে থাকে, এয়ারিটিনয়েড। ওটাই কিন্তু সব কার্যকারিতা যা যা করার সেই কিন্তু সম্পাদন করে। এরপরে চলে আসি, 2টা জিনিসের কথা বলেছিলাম তো। তো একটা তো গেল হচ্ছে আমাদের স্বরের এই বিষয়টা, দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাকে আপনার ব্রিদিং সাইকেলটা ঠিক রাখতে হবে। ব্রিদিং সাইকেল, এটাই আপনার একমাত্র চালিকা শক্তি। আপনি যদি আপনার ব্রিদিং সাইকেল ঠিক রাখতে পারেন, আপনি আপনার আবৃত্তি বলেন, কথা বলা বলেন, আপনি অভিনয় বলেন, কণ্ঠাভিনয় বলেন, যেটাই বলেন না কেন আপনি সেটাকে একটি অনন্য স্তরে নিয়ে যেতে পারবেন। কারণ এটার মাধ্যমে আমাদের শরীরের সম্পূর্ণ মানে স্বরের যে বিজ্ঞানটা যেটার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, সেটাই হচ্ছে আপনার ব্রিদিং সাইকেল। কারণ ব্রিদিং সাইকেল আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি কোনোভাবে আপনার স্বরের কম্পন, আপনার স্বরের এই যে আমরা আবৃত্তির মধ্যে যে 5টা স্বর ব্যবহার করি না, উদাত্ত, স্বরিত, উদাত্ত, অনুদাত্ত, কম্পিত, ফিসফিস, তো এই পুরোটাই কিন্তু নির্ভর করে আমি কত সুন্দর করে স্বরটা প্রয়োগ করতে পারবো, এটা পুরোটাই নির্ভর করে হচ্ছে আমার ব্রিদিং সাইকেলের উপরে। আপনি যখন শ্বাস নিবেন, আপনি একেবারে মুক্ত মনে, খোলা মনে, উজাড় করে আপনি শ্বাস নিবেন। কিন্তু আপনি যখন শ্বাসটা ছাড়বেন, আপনাকে খুব কিপটার মতো শ্বাস ছাড়া শিখতে হবে। মানে শ্বাস ছাড়ার সময় আপনাকে কৃপণ হয়ে যেতে হবে। আমরা অনেকে শ্বাস নিয়ে ঠাস করে ছেড়ে দিই, তো এজন্য সমস্যাটা হয়। কিন্তু আপনি যখন এই শ্বাসটাকে নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় আটকিয়ে রাখতে পারবেন এবং আপনি শ্বাসটাকে ছাড়তে পারবেন প্রতিটি ইউনিট অনুযায়ী, তখনই আপনি দেখবেন যে আপনার আবৃত্তি একটা ওয়াও জায়গায় চলে যাচ্ছে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমি একটু আগে পজ নিয়ে কথা পজ হচ্ছে 2 প্রকার। একটাকে বলে হচ্ছে সবার আগে জানতে হয় কোথায় থামতে হয়। পজ 2 প্রকার, গ্রামাটিক্যাল পজ অ্যান্ড ড্রামাটিক্যাল পজ। গ্রামাটিক্যাল পজ মানে হচ্ছে ব্যাকরণিকভাবে যেখানে আমরা থেমে যাই, আরেকটা হচ্ছে নাটকীয়ভাবে থামা। মানে সেখানে কোনো বিরাম চিহ্ন নেই, কিন্তু আমার ওখানের ওই বিষয়বস্তুটাকে, ওই ছবিটা সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য আমার ওখানে একটা বিরতি প্রয়োজন ছিল। এটাকে বলে হচ্ছে ড্রামাটিক্যাল পজ। আর গ্রামাটিক্যাল পজ কি? যেখানে ব্যাকরণিকভাবে আমি থামছি। তো সাধারণত আবৃত্তির মধ্যে আমরা 3 ধরনের পজ দেই। গ্রামেটিক্যালি 3 ধরনের পজ দেই: অনুজ্যোতি, অর্ধজ্যোতি এবং পূর্ণজ্যোতি। অনুজ্যোতি মানে ছোট জ্যোতি, অর্ধজ্যোতি মানে অনুজ্যোতির থেকে অপেক্ষাকৃত বড়, আর পূর্ণজ্যোতি মানে তো সেখানে আমি একেবারে ফুল একটা সাইকেল হবে। ব্রিদিং সাইকেলের কথা বললাম তো, তখন একটা পরিপূর্ণ একটা সাইকেল হবে, হ্যাঁ, একটা আবর্তন। সেটাকে বলে হচ্ছে ফুল পজ বা পূর্ণজ্যোতি। আমি যদি একটু আপনাদের ছোট্ট একটা উদাহরণ, আমি একটা কবিতার একটা প্যারা আমি একটু যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে বোধহয় আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি একটা কবিতা, চিরায়মানা, এই কবিতাটা আমি একটা অংশ আমি আপনাদের একটু শোনাচ্ছি। আমি প্রথমে শ্বাস নিচ্ছি, তো
শ্বাস নেওয়ার পরে আপনি খেয়াল করবেন যে আমি শুধুমাত্র আ যদিও এই কবিতাটায় অনুযতির কাজই বেশি, অর্ধযতির কাজ কম। আ আমি শ্বাস নিবো, পুরো শ্বাসটা কিন্তু আমি একবারে ছাড়বো না বা ১ লাইন ২ লাইন বলেও কিন্তু আমি ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত ওই আবর্তনটা শেষ না হচ্ছে, মানে পুরো একটা অর্থ প্রকাশ না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শ্বাসটা আমি ছাড়বো না। আমি শ্বাসটা ধরে রাখবো এবং এই শ্বাসটাকে আমি প্রয়োজন অনুযায়ী মানে প্রতিটা ইউনিট অনুযায়ী আমি শ্বাসটাকে ছাড়ার চেষ্টা করব। ধরুন আমি একেবারে প্রথমেই শ্বাস নিচ্ছি আমার একেবারে লাংস পরিপূর্ণ করে। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিঁথে না হয় বাঁকা হবে। নাইবা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচলও যদি শিথিলে থাকে নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। আমার কিন্তু এই একটা সাইকেলে এই পর্যন্ত শেষ। ধরুন আমার দম যতটুকু আছে আমি হয়তো এরকমভাবে ২ টা প্যারা আমি বলতে পারবো। কিন্তু আমি সবার বোঝার স্বার্থে যাদের ব্রিদিং সাইকেল ছোট, আমি তাদের জন্য বলছি। ধরুন আপনি এই গোটাটা দিয়ে গোটা একটা সাইকেল শেষ করলেন। হুম? যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিঁথে না হয় বাঁকা হবে। নাইবা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিলে থাকে নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এই কিন্তু শেষ। এবার কিন্তু আবার একটা সাইকেল। আবার এই পুরো একটা আবর্তন শেষ হয়ে গেল। আবার আমি শ্বাস নিবো এবং এই শ্বাসটাকে আপনাকে খুব শৈল্পিক উপায়ে নিতে হবে। মানে হচ্ছে আপনি শ্বাস নিতে, নিতে আপনি আবৃত্তি শুরুও করে দিতে পারেন, কিন্তু সেটা যেন আপনার শ্রোতা বুঝতে না পারে। মানে আমি নেওয়ার সময় এরকম টান দিয়ে নিবো বিষয়টা এমন না। আমি এমনভাবে শ্বাসটা নিবো যাতে সেটা বোঝা না যায়। আ ধরেন আমি আবার যদি একটু প্রথম থেকে আসি, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিঁথে না হয় বাঁকা হবে। নাইবা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। ভয় করো না অলোক্ত রাগ মুছে যদি মুছিয়া যাক। নূপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে। খেদ করো না মালা হতে মুক্তা খসে গেলে। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। হ্যাঁ গো, ওই আঁধার হলো আকাশ ঢাকে মেঘে। ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে। থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে। ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে। হ্যাঁ গো, ওই আঁধার হলো আকাশ ঢাকে মেঘে। সম্পূর্ণটাই শ্বাসের খেলা। কোনো এখানে গলায় চাপ দেওয়া নাই। ওই যে অনেকে খোলা গলায় আবৃত্তি করেন, খোলা গলা ছেড়ে দেন। এবারে আন্দাজে গলা ছাড়া যায়? আমার স্বরের যে সক্ষমতা, আমার স্বরে আমি কতটুকু বাতাস প্রয়োগ করলে সেখানে আমি সম্পূর্ণ রেজোন্যান্সটা পাবো। এটা কি শুধু গলা খুলে দিলাম আর সেটা হয়ে গেল? গলা খুলে দিলে চিৎকার হয়ে যাবে। অবশ্যই আপনি খোলা গলায় করবেন, কিন্তু সে খোলা গলা বলতে চিৎকার করা না। আপনাকে আপনার পরিমাপটা বুঝে নিতে হবে। হ্যাঁ, শুধুমাত্র এলোপাথারি স্বর ছুড়ে দিলেই আপনার স্বর থেকে আপনি আপনার স্বরটাকে নষ্ট করে ফেলবেন। মানে আপনি যদি আপনার স্বরটাকে জেনে বুঝে ব্যবহার করেন, আপনার স্বরের সর্বোচ্চ সৌন্দর্যটা আপনি আবিষ্কার করতে পারেন। আর আপনি যদি এলোমেলোভাবে ব্যবহার করেন, আপনার স্বরটা ক্ষতিগ্রস্ত হবে। এটা শুধুমাত্র জানা এবং না জানা, এটার মধ্যেই আছে, আর কিছু নাই। মানে আপনি ততক্ষণ পর্যন্ত একটা বিষয় জানছেন না, যতক্ষণ পর্যন্ত আপনি জানার চেষ্টা করছেন না। আপনি যখন জেনে গেলেন, আপনি জেনেই গেলেন। আহ আমাদের এইসব বিষয় নিয়ে আসলে খুব বিস্তারিত কথা বলার সুযোগ হয় আমার অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে। যারা আপনারা এই বিষয়গুলো জানতে আগ্রহী, আ আপনারা অবশ্যই আমার অনলাইন বা অফলাইন ক্লাসে আপনারা যুক্ত হতে পারেন। আশা করছি আমার এই কোর্সটি আপনার এই আ স্বরের যাত্রাকে, আপনার বাকশিল্পের যাত্রাকে অনেকটা মসৃণ করে দিতে পারে। অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে, আমার এগুলো শেখার জন্য কেন একজন অভিজ্ঞ বা
যিনি এই চর্চাটা করেন তার কাছেই যেতে হবে। আমি কি একা, একা শিখতে পারবো না? নিশ্চয়ই পারবেন। অবশ্যই পারবেন। আপনাকে কারো কাছেই যেতে হবে না। আমি বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে কারো কাছে যেতে হবে না। যদি আপনার কানটা তৈরি থাকে। আপনি যদি মনে করেন যে আপনার কানটা রেডি আছে, মানে আপনি সঠিকভাবে শুনতে পারেন, আপনি ভয়েসের লেয়ারগুলোকে আলাদা করতে পারেন, আপনি ভয়েসের টেক্সচার আপনি বুঝতে পারেন, এতটুকু পর্যায়ে যদি আপনার কান চলে যায়, তাহলে আপনার জন্য আপনিই যথেষ্ট। আপনি শুধুমাত্র মন দিয়ে শুনবেন, শুনে আপনি সেটি প্রয়োগ করবেন। আপনি দেখবেন যে আপনি একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আপনি সঠিকভাবে যদি অনুশীলন করতে পারেন, আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাকে আপনিও ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনি নিশ্চয়ই ভালো একটা জায়গায় চলেই যাবেন। আপনার স্বর একটা আ ভীষণ সুন্দরভাবে সে নিজেকে প্রকাশ করবে। তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার কানটা প্রস্তুত আছে কিনা? আমরা আমরা কেন একজন আ এরকম একজন মানুষের কাছে আমরা শরণাপন্ন হই? আমরা হই একটাই কারণে, তার কানের জন্যে, কান। ২ টা। একটা হচ্ছে তার বোধ, একটা হচ্ছে তার কান। এই ২ টা জিনিসের জন্যই আমাদের তাদের কাছে শরণাপন্ন হতে হয়। কারণ আমি সঠিকটা করছি কিনা, এইটা অন্তত আমাকে ধরে দেওয়ার মতন একজন মানুষ প্রয়োজন। যে আমার স্বরটা সঠিকভাবে প্রক্ষেপণটা হচ্ছে কিনা। এখন যদি আপনার কান প্রস্তুত হয়ে যায়, তাহলে আপনার জন্য আপনি যথেষ্ট। আর আপনি যদি মনে করেন যে না আমার কানটা এখনো প্রস্তুত না, তাহলে তো খুব স্বাভাবিকভাবে আপনাকে কারো না কারো শরণাপন্ন আপনাকে হতেই হবে। যারা এই বিষয়গুলো সম্পর্কে কাজ করছে বা যারা এই বিষয়গুলো জানে। আ এই তো এতটুকুই। শুধুমাত্র আপনারা জেনে বুঝে আপনাদের চর্চাটা অব্যাহত রাখুন। আর আপনি যদি এটা মনে করেন যে আমার মাধ্যমে আপনার বিন্দুমাত্র উপকার হতে পারে বা আপনি নিজেকে একটু হলেও আবিষ্কার করতে পারেন, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস ২ ক্লাসের মাধ্যমেই আছে। যেটা আপনার সুবিধা হয়। আমি খুলনায় থাকি, আমার কাব্বালাপনের অফলাইন অফিস হচ্ছে খুলনাতে। যারা খুলনা থেকে ভিডিওটা দেখছেন, আমি আপনাদের উম খুব করে বলব যে আপনারা অবশ্যই অফলাইন ক্লাসটাকেই আপনারা গ্রহণ করবেন। অফলাইন ক্লাসটা আপনার জন্য সবথেকে উপকারী হবে। যেহেতু আমি আপনাকে যখন কাছ থেকে দেখব, বুঝতে পারবো, আপনাকে গাইড করা আমার জন্য সহজ হবে। আর যারা অনলাইনের মাধ্যমে দেখছেন, আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের অনলাইন ক্লাস করেও যে আপনি একেবারে উপকার পাবেন না বিষয়টা এমন না। কারণ আমাদের এখন অনলাইন স্টুডেন্ট আমাদের অনেক বেশি। বেশিরভাগ সবাই অনলাইনে যুক্ত হচ্ছে উম খুলনার বাহিরে থেকে। শুধু তাই না, বাংলাদেশের বাইরে থেকেও আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত প্রতিটা ব্যাচেই। তো আপনি অনলাইনেও যুক্ত হতে পারেন। যারা বাংলাদেশের বাহিরে থেকে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের টাইম জোনের সাথে একটা বিশাল পার্থক্য থাকে। আপনারা 1 to 1 ক্লাসের ব্যবস্থাও আপনাদের জন্য আছে। সেক্ষেত্রে সম্মানিত একটু বেড়ে যায়। কিন্তু আপনার সেই সুযোগ আছে। আপনি 1 to 1 ও ক্লাস করতে পারবেন। আপনি সেজন্য যোগাযোগ করতে পারেন। আর আপনার যারা অভিভাবক রয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের শিশুদের জন্য বিষয়টা চিন্তা করবেন। ওদের আ কণ্ঠে, ওদের কণ্ঠটাকে সঠিকভাবে ছোটবেলা থেকে আবিষ্কার করা এবং ওদের কণ্ঠে শুদ্ধ বা প্রমিত উচ্চারণ তুলে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই থাকে। ও ছোটবেলা থেকে যদি এটা চর্চা করে বড় হতে, হতে আপনি ওর কথা শুনে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন। আমার শিশুটা এত সুন্দর করে কথা বলে। আর যখনই আমরা দেখি না যে শিশুদেরই ওদের তো দোষ না আসলে, তাই না? আমরা সেই পরিবেশটা নিশ্চিত করতে পারি না বলেই তো সেই সমস্যাটা হয়। বাংলা, ইংরেজি মিশ্রণ করে জগা খিচুড়ি পাকিয়ে কিছু একটা তারা বলার চেষ্টা করছে। তারা উচ্চারণ ঠিকভাবে করতে পারছে না। তারা এলোমেলোভাবে কথা বলছে। আমি অনেক অভিভাবকদের কাছ থেকে এই ধরনের প্রতিক্রিয়া পেয়ে থাকি যে এটা এখন আমাকে ভীষণভাবে পীড়া দেয়। আমার ভীষণ খারাপ লাগে। কিন্তু অনেকে সেই সময় বুঝে সাথে, সাথে তার শিশুকে আমাদের সাথে যুক্ত করে দিচ্ছে। শুধু আমাদের সাথে বলে না, মানে যারাই এই কার্যক্রমটা পরিচালনা করছে তাদের যার যেখানে সুবিধা হচ্ছে সে সেখানেই তাকে যুক্ত করে দিচ্ছে। আপনি যুক্তটা করে দেন। এই চর্চাটার ভেতরে ওকে ঢুকিয়ে দেন। ওর মানসিক বিকাশ, ওর চিন্তার বিকাশ, ওর ভাবনার বিকাশ এটা আ অনেক বেশি উন্নত হয়ে যাবে। হ্যাঁ? কবিতা শুধুমাত্র কবিতা না। কবিতা শুধুমাত্র ছাপা অক্ষরে কয়েকটা শব্দ, কিছু নান্দিক বা ছান্দিক, আ একটা বাক্যের রূপ গঠন, বিষয়টা মোটেও সেরকম না। কবিতা আত্মশুদ্ধির প্রতীক এবং সঞ্জীবনী শক্তি। কবিতা আমাদের
শুদ্ধভাবে চিন্তা করতে শেখায়। কবিতা আমাদের মনুষ্যত্বকে শানিত করে। কবিতা আমাদের মানসিকতাকে শানিত করে। কবিতা আমাকে ভাবতে শেখায়। কবিতা আমাকে মানসিকভাবে স্বাধীন হতে শেখায়। কবিতার অনেক গুণাগুণ, বলা শুরু করলে রাত শেষ হবে না। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত হতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01633623108। দেশের বাইরে থেকে যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য নাম্বারের শুরুতে অবশ্যই কান্ট্রি কোডটা বসিয়ে নেবেন, +88 01633623108। আপনি এবং আপনার শিশুর কণ্ঠেও বেঁচে উঠুক উচ্চারণের শুদ্ধ অনুরণন।